ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। সম্প্রতি এসএসসির 26,000 চাকরি বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টের যে নির্দেশের পরে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের বিষ বাষ্পে এটা ছড়িয়ে গেছে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে, ধাপে ধাপে একের পর এক আসবে। সব থেকে বড় যে নিয়োগ প্রক্রিয়া সেটা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে। আমরা জানি যে টেটের উপর বেস করে এতগুলো নিয়োগ সম্পন্ন হয়েছে, সেই টেটটা হচ্ছে 2014 টেট। তো সেটা যদি চলে যায়, ইন্টার সব কটা বাতিল হবে, পরপর 3টে রিক্রুটমেন্ট। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে আজকের এই ভিডিওতে অনেকটা আপনারা নিশ্চিন্ত হতে পারবেন এবং সেই ব্যাখ্যাটা দেখতে পারবেন যে কেন 2014 টেট বাতিল হবে না, এই বিষ বাষ্প কেন ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিন্দুমাত্র ভয়ের জায়গা নেই। তার কারণ কোনো প্রমাণ নেই। কোন কোন যুক্তিতে এই আমরা যে বলছি যে বাতিল হবে না টেট, সেগুলো আপনাদের দেখাবো। এমনকি এই ভিডিওটার সাথে একটা ছোট্ট জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে 42,949 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ছিল 2014 টেটকে কেন্দ্র করে প্রথম দফায়, সেখানে যে 32,000 যে চাকরি বাতিল হয়েছে, জাসি গাঙ্গুলি তড়িঘড়ি না করলে এই 32,000 চাকরি বাতিলই হতো না। ইভেন বঞ্চিতদের এতটা সময় অপেক্ষা করতে হতো না, তার অনেক আগে চাকরি হয়ে যেত। প্রতিটা পয়েন্ট ধরে ধরে আমরা আলোচনা করবো এবং আশা করি অনেকে উপকৃত হবেন এবং এই টেনশন থেকে দূরে থাকবেন। তার কারণ অনেকেই আমাদের রিকোয়েস্ট করছে তাদের 14 টেট কী হবে। তো 14 টেটের একদম পরিষ্কার প্রথম যে পয়েন্ট নিয়ে আমরা আসবো, অ্যাকচুয়ালি একাধিক পয়েন্ট, 7 থেকে 8টা পয়েন্ট যদি আপনারা একটু মাথা কাটিয়ে বোঝেন, তাহলে এই রাতের টেনশনটুকু উবে যাবে এবং থাকবে না টেনশন। দেখাচ্ছে এক এক করে 14 টেট বাতিল না হওয়ার যুক্তি। প্রথম যে যুক্তি সেটা হচ্ছে টেট নিয়োগ প্রক্রিয়ার প্রত্যক্ষ কোনো অংশ ছিল না। টেট যা মাধ্যমিক পরীক্ষা তাই, টেট যা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই, টেট যা ইভেন ট্রেনিং কোয়ালিফিকেশনও তাই। অর্থাৎ এই সমতুল্য ব্যাপারটা ছিল। অর্থাৎ এই টেটটা কোনো না কোনো, এখন ধরে নিন সাপোজ কেউ যদি অনেকদিন পর 2000 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তারা যদি এখন কেউ অভিযোগ তোলে আপনার মাধ্যমিক পরীক্ষা কেউ গণটোকাটুকি করেছে, সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই খাতা ঠিকঠাক করে দেখা হয়নি, সেটা যেমন ছেদ যুক্তি আজকে 2022 সালের পরে 2022 সালে এসে 2014 টেট 15 তার পরীক্ষা, এখন 2022 সালে এসে মামলা করলে সেই ছেদ যুক্তি দাঁড়াবে। লুকাস টেনি পয়েন্টে আমরা আসছি, লুকাস টেনি পয়েন্টে। তো কোথাও গিয়ে প্রত্যক্ষ কোনো অংশ এসএসসিতে কেমন ছিল, এটা নিয়োগের অংশ, যে নিয়োগের পদ্ধতির মধ্যে ওএমআর এভিলুয়েশন, ওএমআর সিটে 55 নাম্বার বা অন্যান্য ক্ষেত্রে 45 নাম্বার, এই জাতীয় 60 নাম্বার 70 নাম্বার, এই জাতীয় গল্পগুলো ছিল। তো নিয়োগের অংশ ছিল এসএসসি ম্যাটারে। বাট প্রাথমিকের টেটের ক্ষেত্রে এটা শুধুমাত্র একটা যোগ্যতা মানের পরীক্ষা, এই দুটোকে একসাথে গোলালে চলবে না। তো নিয়োগ প্রক্রিয়া একাধিক অভিযোগ থাকতে পারে, বাট এর সাথে টেটের সেই রিলেটেড কোনো অভিযোগ নেই। যে অভিযোগগুলো আছে সেগুলো নিয়ে আমরা আসছি। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। কোন মেশিনে ওএমআর স্ক্যান হবে তার কোনো রুলস নেই। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার কারণ হচ্ছে কোন ওএমআর স্ক্যানিং মেশিনে, সেটা কি সেই সত্যযুগের হবে, আদি যুগের হবে, না আদিমকালের হবে, নাকি আধুনিকভাবে হবে, সেটা না কোনো রুলস রেগুলেশনে লেখা নেই। আপনারা জানেন যে 42,949 ওই যে বিধি 2016 যে পিটিএ রুলস, সেখানে প্যানেল প্রকাশের কোনো কথা ছিল না বলে এতদিন পর্যন্ত প্যানেল পাবলিশ হয়নি কোর্ট অর্ডার ছাড়া। তো সেক্ষেত্রে এই রুলসে নেই বলে যদি প্যানেল পাবলিশ ব্যাপারটাকে যদি ধামাচাপা দেওয়া যায়, তো কোন ওএমআর স্ক্যানার মেশিনে ওএমআর স্ক্যান হবে তার বিধি নেই। তো সেক্ষেত্রে আপনি কি করে একজনকে চাপাবেন যে না আপনি এই মডেলটাকে ইউজ করুন, তো তার কোনো বিধি নেই। তো যে সিকিওনিক যে জাপানিজ মডেলে SR 6500 এবং SR 3500 হয়েছে, তো সেটা নিয়ে খুব একটা ফান্ডা আসবে না, এটা একটা ইস্যু গেল। দেন পরের পয়েন্টে আসি। পর্ষদ একটা সার্টেন নোটিশ ইস্যু করেছিল, খুব ভাইটাল একটা নোটিশ, যে নোটিশের উপর বেস করে তারা সার্টেন একটা টাইম পিরিয়ড বেঁধে দিয়েছিল যে যারা টেটের ওএমআর শিট দেখতে চান তারা আমাদের কাছে 500 টাকা ডিমান্ড ড্রাফট দিয়ে আপনারা আসুন, আমরা দেখাবো। তো একটা সার্টেন টাইম দিচ্ছে। তো একটা বড় প্রতিরক্ষা, একটা সুরক্ষার কাজ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সারাদিন গালিগালাজ করলেও কিন্তু এই জায়গাটা আমি বলবো যে তারা একটা ভালো যুক্তি দিয়ে এই ওএমআর শিটটাকে তারা দেখিয়েছেন এবং সেক্ষেত্রে যারা সচেতন ছিলেন তারা গেছেন, যারা ফ্রেন্ড শিটার বসেছিলেন তারা পাননি। তো সেক্ষেত্রে সেই যে 8,000 ওএমআর স্ক্যান কপি বা মিরর ইমেজ যাই হোক তারা কিন্তু পেয়েছেন, এটা একটা বিষয় গেল। তো তারা দিয়েছে এটা সার্টেন টাইম পর্যন্ত, পরবর্তী ক্ষেত্রে সেটাকে অন্যভাবে প্রিজার্ভ করা হচ্ছে, সেটা নিয়ে আমরা আসছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ যুক্তি গেল। পরের পয়েন্ট নাম্বার 4, আরটিআই আইন মোতাবেক সংরক্ষণ করার নিয়ম আছে 20 বছর,
কিন্তু এটা একদম যুক্তিযুক্ত কথা যে 20 বছর পর্যন্ত ওএমআর শিট আপনি সংরক্ষণ করুন, বা আপনার ডেটাকে সংরক্ষণ করতে হবে, এরকম নেই যে ওটাকে স্ক্যান কপি করেই সংরক্ষণ করতে হবে, এরকম কোনো যুক্তি নেই। আপনাকে প্রিজার্ভ করতে হবে এনি হাউ, যে করে কোনো ডাটা যদি আপনি পরীক্ষা নিতে সেটাকে প্রিজার্ভ করতে হবে 20 বছর পর্যন্ত। এবার কিন্তু কোন বিধি বা এর জন্য কোনো বিধি নেই যে এটাকে এই ফর্মে রাখতে হবে, এটাকে এই ফর্মে রাখা যাবে না, এডিএফ না পিডিএফ বা এইরকমভাবে কোনো বিধি নেই। তো সেই জায়গা থেকে পর্ষদ অনায়াসে পাশ কেটে বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে বলবে তারা তো প্রিজার্ভ করেছে, সেটাকে হতে পারে সেটাকে যে ফরম্যাটেই করুক না কেন, তো সেটা কিন্তু প্রিজার্ভ তারা করেছে এবং ডিজিটাইজ ফরম্যাটে তারা প্রিজার্ভ করেছে। তো পর্ষদের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। তিনি পরের পয়েন্ট আছে সিবিআই এর হাতে ফাঁকা ওএমআর এর প্রমাণ নেই। ভীষণ গুরুত্বপূর্ণ এটা। সিবিআই অনেকটা হাত পা ছুঁড়েছিল কিন্তু নাথিং। আপনাদের একদম জোর গলায় বলছি, এসএসসির ক্ষেত্রে এখন ফাঁকা ওএমআর শিট 0 থেকে 53 এই ঘটনা ঘটেছিল, প্রাইমারি ক্ষেত্রে এই ঘটনা নেই মানে নেই। সিঙ্গেল পিস ডকুমেন্ট নেই যেখানে গিয়ে তারা বলতে পারবে বা ম্যাচ করাতে পারবে অরিজিনাল ওএমআর শিটের সাথে পরবর্তী কোনো ওএমআর শিট বা সাদা খাতার গল্প। তো সাদা খাতার গল্প সিবিআই পায়নি। সিবিআইয়ের মন্তব্য যেটা যে কার্তুজিন একটা বন্দুক অর্থাৎ তাদেরকে দেওয়া হয়েছে, তো সেখানে গুলি তো ফাটার সম্ভাবনা নেই, এটা সিবিআই ভার্সন আপনাদের জানিয়ে দিলাম। তো সিবিআইয়ের হাতে বহু চেষ্টার পরও তারা কিন্তু কোনো ফাঁকা ওএমআর শিট পাননি, সাদা খাতা পাননি, কারণ টোটালটা এমনভাবে অর্গানাইজ করা হয়েছিল যে সিবিআইয়ের সেই ক্ষমতা নেই যে ওটাকে রিট্রিভ করে ওটাকে আনবে। তো জাস্টিস মান্তা সাহেব একটা মামলা চলাকালীন একটা কথা যে একটা পিসের টুকরো পাওয়া যায়নি হার্ড ডিস্কে, তো পাওয়া যায়নি। তো এটা একটা বিষয় গেল। দেন পরবর্তী ক্ষেত্রে আসি যে 8000 আরটিআই উত্তর ওএমআর এর যে দেওয়া হয়েছিল না, তার সাথে টেট স্কোর শিট অনেকে মিল আছে যারা পরবর্তী ক্ষেত্রে পাস করেছিলেন, তো সেটাও কোথাও গিয়ে ম্যাচ করে যাচ্ছে। একটা সিঙ্গেল ম্যাটার নেই। যদিও মান্তা সাহেবের একটা মামলা নিয়ে হয়েছে, সেটা 2017 সালে ওএমআর প্রভার থেকে করা হয়েছিল 18 সালে, বাট পরবর্তীতে আবার দেওয়া হয়েছিল, কিন্তু সেই মেমো নাম্বারটা একই ছিল, তো সেটা আমি যাচ্ছি না। তো তারা এখনো মিসম্যাচ দেখাতে পারেনি, যারা ক্লেম করছে যে দুটোতে মিসম্যাচ, তো সেটা কিন্তু সেই জায়গাটা নেই, কারণ কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই। তো প্রমাণ ছাড়া কি করে আপনি বাতিল করে দেবেন? প্রমাণ নেই যেখানে, সেখানে আপনি হাতে কিছু পেলেন না, তো সেখানে বেনিফিট অফ ডাউট তো ন্যাচারালি দিতে হবে। তো সেক্ষেত্রে কিছু প্রমাণ না হলে, যেমন একজন খুন করেছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, সে তো বেকসুর খালাস হবে। তো 14 টেটও বেকসুর খালাস হয়ে যাবে এই অর্থে যে তাদের এগেন্স্টে কোনো প্রমাণ নেই। কিচ্ছু এসএসসির মতন এক্ষেত্রে 14 টেটে কোনো সিমিলারিটি কিচ্ছু নেই, তো ন্যাচারালি 14 টেট তো বেঁচে যাবেই। আরেকটা যুক্তি, এটা অনেকেই খারাপভাবে নেবেন, যে 2022-এ এই যে শান্তনুশীর বাবলু পালের মামলা, এগুলো 2022 সালের করা মামলা। 2014 টেট, 2015 পরীক্ষা, 16তে তার ফলাফল। দীর্ঘ 7 বছর পরে যদি কেউ এসে বলে যে আমার ওএমআর শিটটা দিন, সেটা তো কোর্ট কী করে অ্যাডমিট করছে, এই লুকাস স্ট্যান্ডই তাদের নেই। 7 বছর পরে এরকমভাবে করা যায়, ডিলে বলে একটা গ্রাউন্ড হয়, ফ্রেঞ্চ শিটার বলে একটা কথা হয়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যে নতুন বেঞ্চ এখানে অ্যাসাইন হয়েছে, সেগুলো তো অবশ্যই এই লুকাস স্ট্যান্ডি পয়েন্ট, তাদের লুকাস আদৌ আছে কিনা সেটা নিয়ে তো অবশ্যই কথাবার্তা উঠবে। তো আমার মনে হয় না যে 14 টেট নিয়ে কোনোভাবে এটাকে গ্রিপে রাখা যায়। তো যারা এই টেটকে কেন্দ্র করে যারা চাকরি পেয়েছেন 11,765-তে বা 16,500-তে বা 42,949-এর যারা সত্যি সেখানে ফিট ক্যান্ডিডেট, তাদের কিন্তু কোনো জায়গা নেই ভয় পাওয়ার, শুধুমাত্র টেনশন নেওয়ারও কোনো জায়গা নেই, বিন্দুমাত্র জায়গা নেই যেখান থেকে সিবিআই না কেউ একটা এসে আপনাকে তথ্য, কিছু নেই এখানে। 14 টেট নিয়ে ফাঁক ফোকর অনেক আছে, ইজিলি প্রাথমিক শিক্ষা পর্ষদ বেরিয়ে যাবে। যার জন্য ডিভিশন বেঞ্চের মামলাটা যায়, তারা একদম উদারভাবে বলেছিল আপনি যা করার করুন, পয়সা আমরা দেবো না, পয়সা সরকারকে দিতে বলুন, বাট আমরা এই প্রসেসে যে জাস্টিস মান্তা সাহেব বলেছিলেন যে টোটাল ইনভেস্টিগেশন পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আনো, তারা করুন ভাই, আমার বেরোনোর রাস্তা, যে 14 টেটের গায়ে হাত লাগবে না। যাক, এটা একটা বিষয়। এবার আপনাদের আসি যে বিষয়, সেটা হচ্ছে 32,000 চাকরি বাতিল হতো না যদি তড়িঘড়ি না করতেন জাস্টিস গাঙ্গুলি। পয়েন্ট আপনাদের দেখাবো। দেখুন, কিছু না কিছু এই প্যানেলের সাথে হয়েছে, সেটা সবাই মোটামুটি জানে, কিন্তু জাস্টিস গাঙ্গুলি কি করেছে নাকি সেই ব্যাপারটাতে আসি, যে একটু তড়িঘড়ি নাই বা করতে পারতেন, কিন্তু সময় দিলে কিছু কিছু ফ্যাক্টস যদি ফাইন্ডিং করতেন, কোনো যেমন একটা বাক কমিটি বসিয়ে দিয়েছিলেন এসএসসি ম্যাটারের ক্ষেত্রে, এক্ষেত্রে একটা কমিটি সেট আপ করলে এন্টার 32,000 স্যাটিসফাইড হতো না, সেক্ষেত্রে কিছু অযোগ্য তিনি ফাইন্ড আউট করতে পারতেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যোগ্যরা সেখানে ফিট হতে পারতেন। একটা পয়েন্ট দেখায় প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে 8 নম্বর পয়েন্টে কি বলছেন, ফ্রম দ্য প্লিডিংস দ্য পিটিশনার it is found that they wanted marks of the last employment candidate of different categories like SC, ST, OBC, etc. But no such particulars were supplied and produced by the West Bengal board, despite the direction given by this court. In the affidavit in opposition of the board maintained silence in this regard. অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে সাইলেন্ট ছিল, এই তথ্যগুলো দেয় না। আমাকে বলুন তো, যে 12ই মে হয়ে যাওয়ার পর 23শে মে কিন্তু তারা কিন্তু দিয়েছিল আমাদের কাট অফ মার্কসটা সহায়কদের মামলায়। তো বিষয়টা হচ্ছে
তারা যদি তখন দিতে পারে টোটালটা বাতিল হয়ে যাওয়ার পরে, তাহলে একটু আগে যদি একটু জোর করে চাইতেন, ক্ষমতা ছিল কোর্টের হাতে, 3 ঘন্টার মধ্যে মানিকভট্টাকে জেল থেকে পুরো একদম কোর্টের মধ্যে নিয়ে আসছে। তো সেক্ষেত্রে যদি একটু চেপে ধরতেন, সেক্ষেত্রে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে বাধ্য ছিল। যদি 12ই মের জায়গায় 23শে মে তারা দিতে পারে, তো একটু চাপ দিলে বেরিয়ে যেত। তাহলে এক্ষেত্রে সাইলেন্স, আমি মেনে নিলাম এটা কি করে সম্ভব, কোর্টের সে পাওয়ার ছিল এক্সারসাইজ করার, তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে চাপ দিলেই বেরিয়ে আসতো। তাহলে এখানে গোটা বিষয়টা ফ্যাক্টস ফাইন্ডিং হয়ে যেত যে টোটাল ম্যাটারটা কি। সে ম্যাটারে না ঢুকে তারা নিশ্চুপ ছিল, চলো প্যানেল বাতিল, এটা একটা পয়েন্ট হতে পারে। এই পয়েন্টের জন্য তো যোগ্যরা যারা দীর্ঘদিন এই বিষয়ের মধ্যে যুক্ত ছিলেন তারাও তো সুরা পাচ্ছেন না। তো এইরকম একটা জিনিস কিন্তু করেছেন। এবং সবথেকে বড় কথা, এই পরের পয়েন্টটা আপনাদের নিয়ে যাই, 15 নম্বর পয়েন্টে, the board has not given any reply in respect of the allegation of the petitioner in the pleading as non-empaneled of reserved category candidate in the panel for general category candidate of those reserved candidate who got better marks than the general category candidates in open competition. মানলাম আনরিজার্ভ সিটে SC/ST ওবিসিরা যারা ঢোকার কথা তারা ঢোকেনি, তাদের কাট অফটা বেশি, SC/ST ওবিসিদের কাট অফ বেশি, জেনারেল কাট অফ কম। তো এটা কিন্তু খুঁজবেন, এটা কেন হলো, কারা করলো, কতজন আছে, এই জায়গাতে তারা ল ভায়োলেট করেছে মেনে নিলাম, বাট একটু তো ফাইন্ডিং দরকার ছিল, একটা কমিটি সেট আপ করে বা একটা ওই কোর্টের মধ্যে ট্রায়ালের মধ্যেই তো আনা উচিত ছিল যে কতজন এরকম হচ্ছে যারা এটাকে ওখানে চলে গেছে। ইভেন আপনারা জানেন না যে মামলা চলাকালীন কিন্তু এন্টার 42 যে প্যানেল কিন্তু কোর্টের কাছে এসেছিল, জাস্টিস গাঙ্গুলি সেই খামবন্দি ফাইলের থেকে একটা জাস্ট বের করেছিলেন যেটা টোটাল মার্কস দেওয়া ছিল ক্যান্ডিডেটদের, সেটা আবার ঢুকিয়ে দিয়েছে নিজের মতন করে, আবার বললেন না এটাকে ব্রেকআপ আকারে দাও। পর্ষদকে বরং দুর্নীতি করতে সহায়তা করলো। কেন? টোটাল প্যানেল যদি চলে আসতো তাহলে কিন্তু এই বিষয়টা, যে SC/ST ওবিসির ফান্ডাটা, এটা তখনই ধরা পড়তো। তা না করে কি করলো, পর্ষদকে টাইম দিল যে ব্রেকআপটা নিজেরা সেট আপ করে, এবং সেখানে গিয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949, সেখানে কি গুলিয়ে দিয়ে এন্টার এমনভাবে প্যানেলটা করে দিলে একসাথে, যাতে করে বোঝা না যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদে বুঝতে না দেয় যে কে কোন মিডিয়ামে অ্যাপ্লাই করেছে, কে কোথায় কোন ডিস্ট্রিক্টে সুইচ ওভার করেছে, এগুলো কিচ্ছু বোঝা গেল না। আলটিমেটলি একটা ব্রেকআপ আসছে যেটা কোনো কাজে লাগলো না, ফ্যাক্টস ফাইন্ডিংগুলো হলো না, বরং একটা জটিল করে দিল, এবং তারপরের দিনই নোটিশ দিল যে এখানে কিছু এরর্স রয়েছে, সেই এরর্স আমরা ফ্রি করে পরবর্তীতে তালিকা দেবো, যেটা আজ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ করেনি। দেখাই একটা দুটো বিষয় আপনাদের দেখাই। যদি ফ্যাক্টসগুলো ফাইন্ডিং হতো, জাস্টিস গাঙ্গুলি যদি ওই জায়গা টিপে ধরতেন, 32 এন্টারটা বাতিল হতো না, কারা চাকরি পেতো জানেন? এইটা ফাইন্ডিং হয়ে গেলে যারা এই যে লড়াইটা, আমাদের যে লড়াইটা ছোট করে চলছিল, এই দেখুন ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার মালদা 06 কোড, বেঙ্গলি মিডিয়াম নন 10, অর্থাৎ এই 32,000 সামথিং তার কাট অফ মার্কস। জেনারেলটা দেখুন, জেনারেল ওপেন কম্পিটিশন সবাই ঢুকবে, যেটা এই প্যানেলে গড়মিল ছিল, যেটার জন্যই তো এতটা উদ্গ্রীব হয়ে অনেক বঞ্চিত প্রার্থীরা কোর্টের দ্বারস্থ হয়েছেন। 10.252 জেনারেল কাট অফ মার্কস, সেখানে নাসিবুর রহমান, যার প্রাপ্ত নাম্বার 20.459, অর্থাৎ ডবল নাম্বার পেয়ে প্যানেলে ঢুকতে পারেনি। সৈয়দ জিয়ারুল 16.280, কোথায় 10.252 হচ্ছে জেনারেল কাট অফ, তো এই সংরক্ষিত বিভাগ হয়ে কিন্তু প্যানেলে ঢুকতে পারেনি। নাজিবুর রহমান 15.702, তো এও কিন্তু প্যানেলে ঢুকতে পারে। এরকম 14.062, 14.062, 13.659, এরকমভাবে কিন্তু এরা প্রচুর সংখ্যক প্রার্থী বাইরে থেকে গেল। যদি ওই ফ্যাক্টস ফাইন্ডগুলো তখন হতো, তাহলে এই প্রার্থীগুলো তখনই চাকরি পেয়ে যেত, এবং ওইখানে যারা আনফিট ছিলেন তাদেরকে বের করে দিত। সেটা একটা এন্টার 32 ঘোষ। কেন না? প্রাথমিক শিক্ষা পর্ষদ সাইলেন্স। এটা হতে পারে, এত তড়িঘড়ি না করলে তো এই যোগ্য প্রার্থী হতো, আজকে এটা জায়গা পেত। জাস্টিস হরিশ টন্ডন স্যার কিন্তু সেম 13 পাওয়া ছেলে মেয়েকে, 13 পাওয়া আজমাইল শেখকে কিন্তু চাকরি দিয়েছে, এবং প্যানেলে সে যেখানে ফিট হতো সেখানে তাকে দিয়ে কিন্তু তাকে নোশনের বেনিফিট দিয়ে টোটাল চাকরিটা তাকে দিয়েছে। আজকে তো 2-3 বছর চাকরি হয়ে গেল, কিন্তু নাজিবুর আজকে চাকরি পেল না, 20 পেয়ে। দেন তারপরে চলে এসে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, দেখুন 11.772 জেনারেল কাট অফ, সেখানে শিল্পী বাওয়াল নাম্বারটা দেখুন 18.492। হটেভার যে কাস্ট, জেনারেল মানে তো আনরিজার্ভ ওপেন ক্যাটাগরি, সেখানে তো সে ঢুকবে, তাই না? এবার অনেকে বলে না টেটে কম পেয়েছে, দেখুন এর নাম্বারটা টেটে বলে 3.666, এবং অনেকটা বয়স বেশি না, বয়স বেশি ছিল, ওই রিক্রুটমেন্ট হিসেবে বয়স ছিল মাত্র 24 বছর, 24 বছর ছিল তার বয়স। তো 24 বছর যদি বয়স হয়, টেটে যদি 3-এর উপরে নাম্বার থাকে, মানে 90-এর উপরে নাম্বার থাকে, তাহলে কেন সে জেনারেলের মধ্যে ঢুকবে না? তাহলে 11.772 জেনারেল আর চাকরি করছে, অথচ শিল্পী বাওয়াল তার নাম্বার 18.492, সে কিন্তু চাকরিটা পায়নি, সে বঞ্চিত। সে 16,500 পেয়েছে, সেখানে বঞ্চিত। তারপরে আমি আর তার ঘটনা জানি না। তারপরে দেখুন এই জয়ন্ত সরকার 14.240, কোথায় 11, কোথায় 14। দেন সন্দীপন ভৌমিক, কোথায় 11, কোথায় 14। ধীরেশ দাস, কোথায় 11, কোথায় 13। পিঙ্কি মোদক, কোথায় 11, কোথায় 12, 12.816। ভাবুন
এরা বঞ্চিত হয়ে গেছে। এই প্যানেলটা গরমিল এটুকুই যে সমস্ত এমআরসি ক্যান্ডিডেটগুলো আছে তাদেরকে জেনারেলের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি। তো সেটা সেই সংখ্যাটা নিশ্চয়ই কয়েক হাজার, এন্টার প্যানেল তো নয়। আর যে বিষয়গুলো, এটা তো একটা পার্ট গেল, আর যে বিষয়টা গেল এই যে কিছু কিছু জিনিস যেগুলোকে ওখানে 165 এভিডেন্স অ্যাক্টে ওখানে ঠিক করা হয়েছিল, কাঠগড়ায় দাঁড় করে সেগুলো না হলেই তো হতো। আজকে একই তো কোর্ট। আমি জাস্ট কথাটা এই কারণে বলতে চাইছি, যেখানে মান্তা সাহেব 2009 ম্যাটারে বলছে, ডিপিএসসিকে বলছে আপনি দুর্নীতি করেছেন, বেনিয়ম করেছেন, আমি সব দেখে ফেলেছি, আপনি বলুন টোটাল এন্টার প্যানেল বাতিল করবো নাকি শুধু যোগ্য প্রার্থীদের চাকরি দেবো। মেনে নিয়েছে, কনসার্ন অর্ডার হয়ে গেছে, দুর্নীতিতে হাত পড়েনি। বহু সংখ্যক প্রার্থী কাট অফ ডেট বেঁধে দেওয়ার পরে অধিক মেধা সম্পন্ন তারা তো বসে আছে, বাকিরা তো চাকরি করছে। একই কোর্ট, মানে আমি বলছি এক যাত্রা পৃথক ফল হবে কেন? এই ধরনের মামলাকারীরা যারা গেছিল তারা তো বলেই তো চাকরিটা দিয়ে দিন। দুর্নীতি ধরা কাদের কাজ? প্রার্থীদের কাজ। যাই হোক, যেটা বিষয় সেটা খুব সিম্পল একটা বিষয়। এই সমস্ত যোগ্য প্রার্থীরা এই যে 32 যে মামলা, এখানে তারা ফিট হবেন, সেটা কোনভাবে হবে সেটা বলা খুব মুশকিল। বাট একটু তড়িঘড়ি না করলে এইগুলো ফ্যাক্টগুলো আসলে আজকে যোগ্য বঞ্চিত প্রার্থীদের এতদিন বসে থাকা লাগতো না। এত দিনের পর দিন কোর্ট মানে বেঞ্চের পর বেঞ্চ ঘুরছে কিন্তু সুরাহা পাচ্ছেন না। তো এই টেট বাতিল হচ্ছে না, এবং 42,949-এর মধ্যে প্রচুর সংখ্যক প্রার্থী তাদের কেউ টাচও করতে পারবে না। সামান্য কয়েক হাজার আছে যাদের জায়গায় এইসব ধরনের যোগ্য প্রার্থীরা তাকে ফিট হবেন। ধন্যবাদ। এই ছিল আজকে ভিডিও।